আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এক কথায় বলা যায় যে এবারের ইউরোতে দুরন্ত একটা সূচনা করেছে স্পেন এবং ইউরোতে একটা কঠিন গ্রুপে তারা কিন্তু আছে। গ্রুপ বিতে ক্রোয়েশিয়ার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিও কিন্তু আছে। এমন একটা গ্রুপে পড়ার পর আপনার শুরুটা যদি খুবই ভালো হয় এবং প্রথম ম্যাচে যখন আপনি ক্লিয়ার কাট মেসেজ একটা দিতে পারেন, তার মানে হচ্ছে এই টুর্নামেন্টে আপনার চান্সেস থাকবে এবং ক্রমান্বয়ে সেটা বাড়বে। কারণ আমি সবসময় বিশ্বাস করি কঠিন গ্রুপগুলো থেকে শুরুতে কঠিন কয়েকটা ম্যাচ খেলার পরে একটা দল এমনিতে নিজেদের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করতে পারে এবং সেটা নিয়ে কাজ করলে একটা টুর্নামেন্টের অনেক অনেক গভীরে যেতে পারে। স্পেনের মূল একটা শক্তির জায়গা তাদের মিডফিল্ড এবং এ ম্যাচও কিন্তু আমরা মিডফিল্ডের সেই শক্তিমত্তাটা দেখলাম। এ ম্যাচে যেভাবে ফাবিয়ান রুইস গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, পেদ্রি যেভাবে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন এবং এর পাশাপাশি লামিন ইয়ামাল ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে অভিষিক্ত হলেন, তিনিও একটা অ্যাসিস্ট করেছেন। ক্যাপ্টেন আলভারো মোরাতা একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে জিনিসটাকে বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেই জিনিসটাই করেছেন এবং একেবারে টিম পারফরমেন্সে স্পেনের একটা কনভিন্সিং উইন দেখলাম। শুরুটা অবশ্য ক্রোয়েশিয়াও ভালোভাবে করেছিল, স্পেনের পাশাপাশি ক্রোয়েশিয়া বেশ কয়েকটা আক্রমণ করেছে এবং শেষের দিকে এসে ক্রোয়েশিয়া একটা পেনাল্টিও মিস করেছে। আপনি যদি এই দুটো ইভেন্টকে বাদ দিয়ে খেলাটা দেখেন তাহলে স্পেন সত্যিকার অর্থে ডমিনেট করেছে। ম্যাচের 29তম মিনিটের সময় আলভারো মোরাতা যে অসাধারণ ফিনিশিংটা করেছেন, তার পেছন থেকে ফাবিয়ান রুইজ একটা থ্রু বল বাড়িয়েছিলেন। মিডফিল্ড যখন আপনার স্ট্রং তখন আপনি ফাইনাল থার্ডে এমন ডিফেন্স স্প্লিটিং পাস পাবেন, যেটা আমরা জার্মানির প্রথম ম্যাচও দেখেছি। জার্মানি কিভাবে একের পর এক ডিবক্সে থ্রু বল দিতে পেরেছে, স্পেনের ম্যাচটাতেও দেখলাম। মোরাতার সে ফিনিশের মাত্র 3 মিনিটের পরে অ্যাসিস্ট মেকার ফাবিয়ান রুইজ এবার বল নিয়ে অসাধারণ ড্রিবলিং স্কিল দেখালেন, রীতিমতো কারিকুরি করলেন এবং তার এই গোলটা অনেকদিন চোখে লেগে থাকবে। সত্যিকার অর্থে ফাবিয়ান রুইজ এদিন তার ক্লাসটা দেখিয়েছেন। ফার্স্ট হাফের একেবারে শেষের দিকে ইনজুরি মিনিটে এসে এবার লামিন ইয়ামাল ডিবক্সের মধ্যে আগুয়ান দানি কারভাহালকে ধরতে পেরেছেন এবং কারভাহাল সেখান থেকে ফিনিশ করে এসেছেন এবং ম্যাচটা আসলে ওখানেই শেষ। ফার্স্ট হাফে এমন কনভিন্সিং পারফরমেন্সের পরে আসলে ক্রোয়েশিয়ার কাছে সুযোগ ছিল না যে সেকেন্ড হাফে এসে তিনটা গোল তারা পরিশোধ করে। বিশেষ করে যখন উনাই সিমন তার বেস্ট ফর্মে ছিলেন, একটা পেনাল্টি ঠেকিয়েছেন, ডিফেন্সে তার সামনে লে নরম্যান্ড, ফার্নান্দেস, কারবাহাল, কুকুরেয়ারা ভালো পারফর্ম করেছেন। এই ম্যাচে একটা জিনিসে হয়তোবা কোচ দে লা ফুয়েন্তের জন্য চিন্তার ব্যাপার হতে পারত, সেটা হচ্ছে রদ্রি এবং মোরাতা দুজনই ইনজুর্ড হয়েছিলেন এবং ইনজুরির একটা সংখ্যা যখন বাড়ছিল তখনই কিন্তু কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন ব্যাপারগুলো নর্মাল, অর্থাৎ এখনই চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ এই জায়গা থেকে স্পেন ম্যাচটা আসলে ভালো একটা নোটে, গুড নোটে শেষ করতে পেরেছে। স্প্যানিশদেরকে নিয়ে ইউরোর আগে ফেভারিট হিসেবে আলোচনাটা একটু কমই হচ্ছে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্পেনের কাছে বরাবরই একটা ভালো মিডফিল্ড থাকে। এবার উইংয়ে লামিন ইয়ামাল, উইলিয়ামসের মতো আসলে পাওয়ারফুল পারফর্মার রয়েছেন, ম্যাচ উইনাররা রয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে রদ্রি থাকা এবং ডিফেন্সে যে সকল প্লেয়ার আছেন তারা যদি তাদের মান অনুযায়ী খেলতে পারেন, আসলে স্পেনের জন্য এবারের একটা ব্যালেন্সড স্কোয়াড আছে এবং সেটা নিয়ে তারা আসলেই ফাইট করতে পারে। দেখা যাক সামনে স্প্যানিশ এই দলটা কি করে। এই দলটার ট্যালেন্ট নিয়ে আসলে কারো কোনো ডাউট থাকার কথা নয়। ধন্যবাদ সবাইকে।